কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। নারী দিবসের আগে রাজপথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল 8ই মার্চ নারী দিবস, ঠিক তার আগের দিন তৃণমূল কংগ্রেসের পদযাত্রা কর্মসূচি। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই পদযাত্রা কর্মসূচি ছিল এবং দুপুর 2:30 নাগাদ পদযাত্রা কর্মসূচি শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো স্বয়ং। তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং অবশ্যই এই মিছিলেই সামিল হয়েছিলেন সন্দেশখালীর মহিলারা। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে সেখানে একটি সমাবেশ মঞ্চে মুখ্যমন্ত্রী ভাষণ দেন। যে ভাষণে তার মুখে এই মহিলাদের, সন্দেশখালীর মহিলাদের নির্যাতনকে কেন্দ্র করে গত কয়েকদিনে প্রধানমন্ত্রী যে সমস্ত আক্রমণ করেছেন সেই আক্রমণেরই জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। একদিকে যেমন এ রাজ্যের মহিলারা সবচেয়ে বেশি নিরাপদ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী, তার পাশাপাশি মণিপুর এবং হাথরাস নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতৃত্বকে। এবং মুখ্যমন্ত্রী যখন একথা বলছেন তখন ঠিক আমরা দেখতে পেলাম ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার উদ্যোগে তারা সন্দেশখালী অভিযান করেছিলেন এবং তাদের বক্তব্য সন্দেশখালীতে এই মুহূর্তে 144 ধারা নিয়ন্ত্রিত এবং তার পাশাপাশি তারা যখন যান তখন তাদের নিউ টাউনে কেন আটকানো হয়েছে, নিউ টাউনে 144 ধারা নেই, তারপরেও কেন তাদের সেখানে আটকানো হয়েছে সেই প্রশ্ন তোলা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এই দুটি জায়গা থেকে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে যে সন্দেশখালী এই মুহূর্তে শান্ত হয়ে গিয়েছে, প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান একেবারে সিবিআই এর হেফাজতে, তারপরেও কেন সেই ইস্যুকে জিইয়ে রাখার প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির? তাহলে কি সেই সন্দেশখালী ইস্যুকে জিইয়ে রেখেই ভোট বাক্সে জায়গা করতে চাইছে বিজেপি? পাশাপাশি গত কয়েকটি নির্বাচনে যেভাবে দেখতে পাওয়া গিয়েছে যে এ রাজ্যের মহিলারা আস্থা রেখেছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতি বা রাজ্য সরকারের বিভিন্ন মহিলাদের জন্য যে সমস্ত কর্মসূচি, সেই সমস্ত প্রকল্পের প্রতি আস্থা রেখেছেন ভোটে, সেই ভোট বাক্সটাকে একেবারে নিজেদের করায়ত্ত করতেই কি বারংবার সন্দেশখালী ইস্যুকে জিইয়ে রাখা এবং মহিলা নির্যাতন প্রসঙ্গকে সামনে নিয়ে আসা বিজেপির? এই প্রশ্ন উঠছে। অন্যদিকে আজকে আরও দুটি ঘটনা দেখতে পাওয়া গেল। একদিকে যেমন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যোগদান করলেন ভারতীয় জনতা পার্টিতে। অন্যদিকে বিজেপির রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে। ফলে এই বিষয়গুলি উঠে আসছে রাজ্য রাজনীতির চর্চায়। আমরা সেই প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু আজকে সবার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডোরিনা ক্রসিংয়ের সমাবেশ মঞ্চ থেকে কি বার্তা দিলেন আমরা শোনাবো দর্শকদের। নারী দিবস উদযাপন, রাজপথে মুখ্যমন্ত্রী, মিছিলে সন্দেশখালীর মহিলারা। ব্রিগেডে তৃণমূলের জনগর্জনের আগেই পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসের আগে বৃহস্পতিবার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিলে হাঁটলেন মমতা। মহিলাদের অধিকার আমাদের অঙ্গীকার স্লোগানে এগিয়ে চলে পদযাত্রা। রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে এদিন শহরের রাজপথে হাঁটতে দেখা গেল সন্দেশখালীর মহিলাদের। সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। মহিলাদের জন্য বাংলায় সবচেয়ে নিরাপদ ও সুরক্ষিত দাবি মমতার। একই সঙ্গে ডাবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ মণিপুর নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সন্দেশখালী নিয়ে অনেকে ভুয়ো সন্দেশও দিয়েছেন। সন্দেশ মানে হিন্দিতে বলে আবার সংবাদ। একটা জায়গার নাম আমাদের বাংলায় বলে মিষ্টি এক রকমের, আর সন্দেশ মানে সংবাদও আছে। যেভাবে আপনারা কয়েকটা ঘটনা নিয়ে, হতেই পারে হাতের 5টা আঙুল তো সমান নয়, কিছু কিছু জায়গায় অনেক সময় আমাদের নলেজে থাকে না, যদি কোনো কিছু অন্যায় হয়েও থাকে সঙ্গে সঙ্গে আমাদের নলেজে আসলে আমরা সেটা অ্যাকশান নিই। বাংলা নিয়ে আপনাদের তো গুस्सा কেন? इतना गुस्सा क्यों है? बीजेपी अगर आप ऐसे ही जीत सकते हैं तो बदनाम क्यों करते हैं? আপনারা বলুন, বদনাম করার দরকার কি? কালকেও বিজেপি নেতারা বলে গেলেন এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত হন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেঙ্গল ইজ দ্য অনলি প্লেস যেখানে মহিলারা সেফ এবং সেফেস্ট স্টেট। দিদিকে ধন্যবাদ জানাতেই এসেছেন বলে জানিয়েছেন সন্দেশখালীর মহিলারা। বুধবার
বারাসতে নারী শক্তি বন্দনা থেকে সন্দেশখালি নিয়ে তোপ দাগেন প্রধানমন্ত্রী। তার একদিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নারী দিবসের মিছিলে সেই সন্দেশখালীর মহিলাদের উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের। দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি। আমরা এই বিষয় নিয়েই চর্চায় থাকবো। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা। দর্শকদের সঙ্গে প্রথমেই তাদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্য। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে যে প্রতিবেদন আমরা শুরুতেই দর্শকদের সামনে রাখলাম, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যও ছিল বাংলা সবচেয়ে নিরাপদ, সন্দেশখালী সবচেয়ে নিরাপদ। এই দাবি যখন করা হচ্ছে তখন প্রদীপ্ত পাশাপাশি বিজেপির পক্ষ থেকে প্রশ্ন উঠছে, তাহলে তাদেরকে আজকে যেতে কেন বাধা দেওয়া হলো? দেখুন না, ইনস্টিগেশন বলে একটা শব্দ আছে, ইনভেস্টিগেশন করতে তো আর ক্ষমতা রাখে না ইনস্টিগেশন। একদিকে কোর্টের মামলা চলছে, পুলিশের থেকে সিবিআই এ গেছে, একদিকে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ঘটনাক্রমের সমস্ত বিবরণী নেওয়া হয়েছে, অন্যদিকে সরকারি তরফে যা যা ব্যবস্থাপনা করার সেই ব্যবস্থাপনাগুলো চলছে। স্বাভাবিকভাবে মানুষ এখন স্বাভাবিক একটা জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছে। সেই সময় যেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলে গেলেন যে পুরো দেশে সন্দেশখালীর আওয়াজ তুলতে হবে, ব্যাস ইনস্টিগেশন পেয়ে গেল। এবার চলে গেল সেখানে ঝামেলা পাকাতে। যখন আমাদের রাজ্যের শান্তি বজায় রাখার জন্য আমরা বদ্ধপরিকর, সেই বদ্ধপরিকর অবস্থা থেকে যদি তোমার মনে হয় যে তুমি উস্কানি দিয়ে যাবে আর এখানে সরকার চুপ করে বসে থাকবে, তা কিন্তু আর হচ্ছে না। অনেক করে ফেলেছো, অনেক মানুষকে উস্কানি দিয়েছো, আর উস্কানি দেওয়া লোকগুলোকে নিজের গোয়াল ঘরে ঢোকাচ্ছ, সেটা আর করতে দেবো না। খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি যে শান্তি বজায় রাখার জন্য আমরা বদ্ধপরিকর, এবং তার জন্য যে যে ব্যবস্থাপনা করার দরকার সে ব্যবস্থাপনা সরকারও করবে, তৃণমূল কংগ্রেসও করবে। এবং আমরা আপামর বাংলার জনগণকেও এটা বলার চেষ্টা করবো যে আমাদের দলের অ্যাপ্রোচ যে কোনো অন্যায়কে প্রতিহত করা, প্রতিবাদ করা এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা নেওয়া, এবং সরকার আশা করি সেই জায়গাটা রাখবে। কিন্তু বিজেপির সবসময় যে উদ্দেশ্য যে কোনোভাবে ও অশান্তি করে রাখো, হয় মানুষের ঘরের টাকা আটকে দাও, নয় মানুষের পেটের টাকা মেরে দাও, নয় বলো মিড ডে মিলে গন্ডগোল হচ্ছে আবার মিড ডে মিলের পুরস্কার দিতে বাধ্য হও, নয় তুমি বলো যে ওই অঙ্গনওয়াড়ি কর্মীদের ব্যবস্থাপনা করতে হবে, তাদেরকে উস্কানি দাও, তাদের টাকা বাড়াবে না, মমতা ব্যানার্জি টাকা বাড়িয়ে দিচ্ছেন, নয় তুমি বলো যে এখান থেকে ইয়ে যায়নি, ইউসি যায়নি বলে তোমাদের টাকা আটকে দেওয়া হয়েছে, কোনো একটা ডকুমেন্ট তোমরা দেখাতে পারো না, টিমের পর টিম পাঠিয়ে দাও, তারপরেও আমরা আমাদের তরফ থেকে ব্যবস্থাপনা করি রাজ্যের মানুষের টাকা। এখান থেকে 4,500 কোটি টাকার উপর তুলে নিয়ে যাচ্ছ আর তারপর টাকা দিচ্ছ না, আর ওদিকে বলছো যে তোমরা বাংলাকে ভালোবাসো, কিন্তু বাংলাকে তোমরা বারংবার অপমান করেছো, বাংলাকে তোমরা শেষ করে দিচ্ছ বিভিন্নভাবে। তার প্রত্যেকটা তথ্য তুলে তুলে ধরেছি আমরা। আর আজকে তোমরা সন্দেশখালীতে যাচ্ছ, যাও না মণিপুরে, কে বারণ করেছে? মণিপুরের একটা টিম পাঠাতে তো তোমাকে কেউ বারণ করেনি। মহিলাদের নগ্ন ঘোরাচ্ছ, উন্নাওয়ের সেই মানে খুনি, তাকে তো তোমরা 1.5 মাস ছেড়ে রেখে দিয়েছিলে। মনে নেই হাতরাসের ঘটনায় কি করেছিলে? তখন তো তোমাদের টিম যায়নি, তখন তো মহিলা কমিশন যায়নি। পশ্চিমবঙ্গে যাকে তোমরা মানব পাচারকারী বলছো, নারী পাচারকারী বলছো, তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করছো, তখন তোমাদের তার বিরুদ্ধে কথা বলার সাজে না। ফলে তোমরা মূলত নারী বিদ্বেষী, সেই জন্য পবন সিংকে তোমরা মন্ত্রী করার চেষ্টা করেছো, তোমরা ক্যান্ডিডেট করার চেষ্টা করেছো। তাই তোমাদের এইভাবে যাত্রা সফল হবে না। এতগুলো প্রার্থী বাছাই করে দিয়েছো, 18% কম তোমাদের নারী প্রার্থী, আর আমরা সেখানে 33% আমরা জিতিয়ে রেখেছি, 38%। তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে নারী সুরক্ষায়, নারী সম্মানে আমাদের রাজ্য অনেক বেশি এগিয়ে, নারী একমাত্র মুখ্যমন্ত্রী, কিন্তু তোমরা সেসব ব্যবস্থাপনা করতে পারছো না। তাই মানুষ তোমাদের যেমন আটকাবে, এবার থেকে তৃণমূল কংগ্রেসও আটকে যাবে তোমাদেরকে। আমরা আজকে দেখলাম অগ্নিমিত্রা পালের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চার তরফ থেকে একটি দল সন্দেশখালীর উদ্দেশ্যে যেতে গিয়ে নিউ টাউনেই আটকা পড়েন তারা, এবং পুলিশ তাদের সেখানেই আটকে দেয়। আটকা পড়ার পর কি বলেছেন অগ্নিমিত্রা পাল, বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বক্তব্য আমরা শোনাবো দর্শকদের। আমরা সন্দেশখালী যাচ্ছি, সন্দেশখালীতে সেখানে যাব যেখানে 100 জায়গা নেই। তাহলে আজকে কেন এখানে আটক করছে? সন্দেশখালীতে শেখ শাহজাহান গ্রেপ্তার হয়ে সিবিআই এর হাতে চলে গেল, এখনো কি লোকানো? অনেক কিছু লোকানো আছে, অনেক কিছু বিষয় যাতে পাবলিক না জানে, যাতে বাংলার মানুষ না জানে, সেজন্য মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এই চেষ্টা করছে। কলকাতায় 146 ধারা ছাড়া লজ্জা নাই, আবার বলে থানায় আসুন। থানায় যাবো কেন? কেন এখানে ওরা দেখাতে পারছে না? আমরা ক্রিমিনাল, আমরা থানায় যাবো কেন? থানায় যাবো কেন? ওরা দেখাতে পারছে না। কি বলুন, কেন ওরা দেখাতে পারছে না? জানতে জানতে হিচড়াতে হিচড়াতে গাড়িতে তুলছে। আমি একজন বিধায়িকা, কোন সাহস এটা করে? আজকে পুলিশকে দিয়ে লেলিয়ে দিচ্ছে আমরা ক্রিমিনাল।
আমরা শেখ শাহজাহান এই পশ্চিমবঙ্গে ক্রিমিনাল শেখ শাহজাহানের মতো ক্রিমিনালের জামাই আদর পায়, আর আমাদের মতো সৎ মানুষরা আমাদেরকে হাতসাথে পুলিশ অ্যারেস্ট করে। ঠিক আছে, কিছুতেই থানায় যাবো। আমি আসবো প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্যের কাছে। ভারতীয় জনতা পার্টির এই অভিযোগকে কিভাবে দেখেন? দেখুন, প্রথম কথাটা হচ্ছে সন্দেশখালির যে ঘটনা, সেই ঘটনার নিন্দা অঙ্কুর আপামর বাঙালি করেছেন, দলমত নির্বিশেষে করেছেন, আমরাও করেছি। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনিও করেছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অপরাধী অপরাধী, তার কোনো জাত হয় না, তার কোনো ধর্ম হয় না। প্রধানমন্ত্রী এখানে এসে যে জিনিসটা উস্কে দেওয়ার চেষ্টা করছেন, যে একদম আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, মানে বিজেপির এজেন্ডাটা, আরএসএসের এজেন্ডাটা হচ্ছে যে মুসলিমদের হাতে নাকি হিন্দুরা নির্যাতিতা হয়েছেন সন্দেশখালিতে। সর্বই মিথ্যা কথা। কারণ এই উত্তম সর্দার কিংবা এই শিবু হাজরা এরা কেউ মুসলিম নন, সুতরাং ধোপে টেকে না। অথচ এই ব্যাপারটাকেই বারে বারে উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা মারাত্মকভাবে চেষ্টা হচ্ছে। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট, সে রিপোর্ট অনুযায়ী নারী নির্যাতনে শীর্ষে উত্তরপ্রদেশ, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, এটা সত্যি মানে এড়িয়ে যাওয়ার কিছু নয়। আমরা তার প্রতিবাদ করেছি। পার্ক স্ট্রিট, কামদুনি, রানাঘাটের নান ধর্ষণের ঘটনা, হাঁসখালি, তারপরে সন্দেশখালিতে এসে এই জার্নিটা এখনও দাঁড়িয়ে আছে, এটাও অস্বীকারের কোনো জায়গা নেই। প্রশ্নটা হচ্ছে, যে কথাটা আমরা বারবার করে বলছি অঙ্কুর, মহিলাদের ভাতা দেওয়া হচ্ছে, মহিলাদের জন্য নানান প্রকল্পের ঘোষণা করা হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথের কর্তার ভূতে রবীন্দ্রনাথ একটা কথা বলছিলেন, আমি সে কথাটা আজকে বারবার করে মনে পড়ে যাচ্ছে আমার, যে এই ভাতা রাজনীতি, এই ডোল পলিটিক্সের যে খাজনা, সে খাজনাটা মহিলাদের দিতে হচ্ছে বুকের রক্ত দিয়ে, ইমান দিয়ে, আবরু দিয়ে। তাই তো আমরা দেখেছি বিলকিসের ধর্ষণকারীদের ফুলমালা পরিয়ে আজকে যে নরেন্দ্র মোদী এসে এত বড় বড় কথা বলে গেলেন, তার দলের নেতারা, কর্মীরা তাকে ফুলমালা দিয়ে বরণ করে নেন। কাদের? বিলকিসের ধর্ষণকারীদের। বিলকিসের ধর্ষণ ঘটনা, কাঠুয়া, হাতরাস, উন্নয়ন, আমরা কি দেখেছি কুলদীপ সিং সেনেগার। একটা আপনি আমার বলুন, মানে আমি বলছি, আমি রাজনীতির কথা ছেড়ে দিচ্ছি অঙ্কুর, একেবারে ছেড়ে দিয়ে বলছি, যে কোনো ধর্ষকের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো, এটা দৃষ্টান্ত বিজেপি দেখিয়েছে। আজকে মণিপুরের বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আজকের এই যে বিজেপি মহিলা মোর্চার এই কর্মসূচিকে আপনি সমর্থন করেন না। আমি এই আলোচনায় থাকবো, উভয়েরই মতামত নেব। আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দেবেন অন্যান্য অতিথিরাও। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমাদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনায় যোগ দিয়েছেন আরও দুজন বিশিষ্ট অতিথি, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন প্রীতম দত্ত, রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্ত আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, এবং আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তীর্থঙ্কর মুখোপাধ্যায়, সিপিএমের মুখপাত্র তীর্থঙ্কর মুখোপাধ্যায়। আপনাদের দুজনকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই আলোচনায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী আজকের যে কলেজ স্ট্রিট থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা কর্মসূচি করেছেন, যেখানে মহিলাদের অধিকার আমাদের অঙ্গীকার, এই ছিল তৃণমূল কংগ্রেসের স্লোগান, এবং সেই স্লোগান দিয়ে তারা ডরিনা ক্রসিং এর সমাবেশ মঞ্চ থেকে বিরোধী বিজেপির উদ্দেশ্যে কড়া ভাষায় তার মত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির যে কর্মসূচি ছিল সন্দেশখালিতে, সেই সন্দেশখালিতে কর্মসূচির আগেই নিউ টাউনে আটকে দেওয়া হয় অগ্নিমিত্রা পাল সহ বিজেপি মহিলা নেত্রীদের, এবং সেখানে তাদেরকে আটকে দেওয়ার নিয়ে আজ প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পাল। আমি এই বিষয়ে প্রথমে আসবো প্রীতম দত্ত, রাজ্য বিজেপির মুখপাত্র প্রীতম দত্তর কাছে। প্রীতম, যেটা আপনার কাছে জানতে চাইবো, যেটা প্রশ্ন উঠছে, অগ্নিমিত্রা পাল বলছেন যে সন্দেশখালি শান্ত, তাহলে আমাদের যেতে বাধা দেওয়া হচ্ছে কেন? এখানে প্রশ্ন উঠছে, যদি সন্দেশখালি শান্তই হয় তাহলে ভারতীয় জনতা পার্টি কেন সেখানে কর্মসূচি করতে যাচ্ছে? না দেখুন, কালকে প্রধানমন্ত্রীর জনসভায় ও সন্দেশখালীর মাতা বোনেরা, ওখানে মাতৃশক্তিরা অনেকেই এসেছিলেন, এবং ওনাদের সাথে ভারতীয় জনতা পার্টির কথা হয়েছিল, এবং নেতৃস্থানীয় যারা ছিলেন, যার কারণ আপনি জানেন
বারাসাতের জনসভাটা সবটাই 80% মহিলাদের কেন্দ্রিক একটা জনসভা ছিল। সেখানে বলেছেন যে আজকে ওনারা যাবেন, ওনাদের অভাব অভিযোগের কথা কিছু শুনবেন। সেই জন্যই আজকে আমাদের একটা মহিলা টিম মহিলা দিবসের প্রাককালে ওনাদের কাছে পৌঁছচ্ছিলেন। কিন্তু সন্দেশখালীতে এখনো অনেক কিছু লুকিয়ে আছে। হ্যাঁ, এটা যদি এবং আপনারা একটু লুকিয়ে ক্লিয়ার থাকার করেন, আমরা কথা- দেখলাম অগ্নিমিত্র পালও এই একই কথা বলেন, এটা যদি ক্লিয়ার করেন যে ঠিক লুকিয়ে আছে কি তো কিছু লুকিয়ে আছে বলে কিছু- আপনারা মনে করছেন। কিছু লোকের মান সম্মান, ওখানে তো একটা মানুষের জীবন জীবিকা, মানুষের মৌলিক অধিকার, সেটাই তো আজকে পশ্চিমবঙ্গে হরণ করে নিয়েছেন। মানুষের সম্মান সেটা মানুষের কাছে নেই। রাত 12টার সময় পিঠে খাওয়ার জন্য ডেকে পাঠাতেন, যদিও আজকে শাহজাহান এখন নিজাম পালিয়েছে, পিঠে খাচ্ছেন না কি করছেন সেটা মানুষ জানতে পারবে। তো ওই তো হচ্ছে অবস্থা সেখানটা। এই ঘটনার আজকে পর প্রায় আজকে আমরা 400 দেখেছি অভিযোগ জমা পড়েছে। আজকেই আমি দেখেছি এক পঞ্চায়েতের সম্ভবত বাঁশবেড়িয়া না কি নাম জায়গাটার, সেখানে এক পঞ্চায়েতের সদস্য তার সেও এরকম মাটি কেড়ে নিয়ে গ্রামবাসীর থেকে অনেক কিছু তৈরি করেছেন। সেই কোনো একটা টিভি পর্দায় আমরা দেখছিলাম তাদের পুরো ডকুমেন্টস, মানে আমরা যেটা দলিল বলি, সেই দলিল টিভি পর্দায় দেখাচ্ছেন, অথচ সেই তৃণমূলের পঞ্চায়েত সদস্য বারবার বলছেন না ওনারা নাকি মিথ্যা কথা বলছেন। তো এরকম মানে ওখানে বুড়ি বুড়ি অভিযোগ সেটা সামনাসামনি গিয়ে শোনার চেষ্টা করছিলেন। আর ওখানে যারা তথাকথিত আপনাদের এই রাষ্ট্রীয় অভিযোগ সম্পর্কে বা কি ন্যাশনালিস্ট বলা লোকজন হচ্ছে আছে শাসক তাদেরকে দলের পক্ষ থেকে? নানা রকম আমরা অবশ্যই নিপীড়িত শুনবো। করেছে, তো অবশ্যই। সেটার জন্য তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। বাট অ্যাজ ইউজুয়াল পুলিশ যেতে তাদেরকে দেবে না। আটকে দেয়, উনি ওই মমতা ব্যানার্জিকে এখানে নানা রকম হাঁটার জন্য ডিসকিউরিটি বুঝতে ব্যর্থ। পেরেছি। দেখি, এবং আমি আজকে একবার CPM এর কাছে। এবং আমরা আজকে BJP র বক্তব্য আজকে শোনালাম, তার কি শুনুন কি কারণে? আমার শোনা শেষ হয়নি। আজকেই যেখানটায় আমরা আমি আপনাকে আমরা সময় দেব। মহিলাদের আমরা প্রাথমিক জন্য কথা আপনার বলছি। বক্তব্যটা শুনলাম, আমি প্রাথমিক না বক্তব্য না জাস্ট CPM আর এর শুনবো। একটা কথাই বলবো যে যেখানটা আমরা কথা বলছি সেখানেই আমরা আজকে একটা বীরভূমে আমরা দেখতে পেয়েছি একজন মহিলা নেত্রীর তৃণমূলের মহিলা নেত্রী ছেলেপেলেদের বিরুদ্ধে একজন নাবালিকাকে স্কুলে দেওয়ার বুঝতে পেরেছি, বলে, আসবো CPM এর কাছে। আমি ছিল আপনাকে দাবি আবারও করেছে। সময় দেবো, আপনি এই আবার হচ্ছে আপনার অভিযোগ তৃণমূলের তুলবেন। কালচার। কি মনে হয় যে ভারতীয় জনতা পার্টির এই যে নেত্রীরা গিয়েছিলেন আজকে, সেটা সন্দেশখালীকে মানে প্ররোচনা দিয়ে এই ইস্যুকে জিয়ে রাখার চেষ্টা, নাকি সেখানে সত্যি কিছু লুকিয়ে রাখা হয়েছে বলে আপনারাও মনে করেন? প্রথমত হচ্ছে সন্দেশখালী সম্পর্কে আমরা দীর্ঘ আলোচনা করেছি, আপনাদের চ্যানেল সহ বিভিন্ন চ্যানেলে একই ঘটনার আলোচনা হচ্ছে। বিজেপির প্ররোচনা সৃষ্টিকারী সাম্প্রদায়িকতার বীজ বপন করার যে চেষ্টা করছে বাংলার মাটিতে, সেক্ষেত্রে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। মানুষের মধ্যে ভাগ করে দেওয়ার প্রয়াস, তার মধ্যেও দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে, মায়েদের ইজ্জত যে লুণ্ঠিত হয়েছে, এ সম্পর্কে নিঃসন্দেহ হওয়া গেছে বলে আমরা অন্তত মনে করি। প্রথমত হচ্ছে যেভাবে যে সমস্ত বক্তব্য তৃণমূল কংগ্রেসের দায়িত্বশীল পদাধিকারীরা বলেছেন, সেগুলো কোনো সভ্য জগতে কেউ কখনো বলে আমি মনে করি না। কেউ কখনো এই কথা বলতে পারে না যে যারা বাইট দিয়েছেন তারা ঘটনাটা সম্পর্কে তার তো কোনো ভিডিও ক্লিপিংস নেই, এই কথাও বলতে আজকে বিজেপির আজকে ভারতীয় জনতা পার্টি যে কর্মসূচি গ্রহণ করেছে, সেই কর্মসূচি তারা নিতেই পারে, সে না নেওয়াটার কোনো অস্বাভাবিক নিতে পারে। কিন্তু আমাদের যেখানে প্রশ্ন সেটা হচ্ছে আবারও বলছি, নির্যাতিতাদের এবং দুষ্কৃতীদের কারুরই কখনো ধর্ম সম্প্রদায়গতভাবে বিভাজনের যে রাজনীতি করার চেষ্টা করছে, আমাকে বলতে দিন, শেষ করতে দিন, সেই রাজনীতি করা যাবে না। সন্দেশখালী তেভাগা আন্দোলনের জায়গা, সন্দেশখালী লাঙ্গলজার জমি তার জায়গা, সন্দেশখালীর জন্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারকে কায়েম করার জায়গা। সেখানে দাঁড়িয়ে বাংলার মাটিতে যে বাংলার নবজাগরণের সংস্কৃতিকে যারা ধ্বংস করছে, তারা এখানে মা বোনেদের ইজ্জতের কথা বলছে। হাতরাসে কি করেছে দেখা যায়, উন্নয়নে আমরা কি এই করেছে? আলোচনায় থাকবো। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে আমরা সবকটি পক্ষের বক্তব্যই শুনিয়েছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচির প্রেক্ষিতে আমরা দেখেছি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে সন্দেশখালীর মহিলারাও পা মিলিয়েছেন। আজকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন আমরা একবার শোনাবো।
নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাঠে নামছে। সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান, তাহলে সবার আগে তো সন্দেশখালী গিয়ে মিছিল করা উচিত ওনাদের। সন্দেশখালী সেই মহিলাদের কাছে যাওয়া উচিত। সন্দেশখালীর সেই মহিলাদের কাছে যাওয়া উচিত দাবি রাজ্য সভাপতির। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালীর মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে পা মেলাচ্ছেন। কিছু আলোকপাত করবেন প্রীতম? না দেখুন, এর আগে তো মমতা ব্যানার্জি চিনতেই পারতেন না, সন্দেশখালীর মহিলাদের বলতেন বহিরাগত। আছে কাদের নিয়ে হেঁটেছেন আমি জানি না, কিন্তু ওনাদের ওখানে গিয়ে যেখানে যে মমতা ব্যানার্জি আমরা দেখেছি কিছু একটা হলেই লাফ দিয়ে সেখানে চলে যায়, হেলিকপ্টারে করে সেখানে পৌঁছে যান। তো এতদিন অবধি কেন গিয়ে পৌঁছলেন না, কেনই বা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ড্রেডেড ক্রিমিনালকে সাপোর্ট করলেন? তারপর আবার বিরোধী দলনেতা বলে দিলেন যে এখানে আছেন, এখানে আছেন, এখানে আছেন, এবং তারপরের দিন সুপ্রতিম সরকার উনি সব লজ্জা শরম সব বাদ দিয়ে আলটিমেটলি জামাইকে জামাই আদর করলেন। আমরা দেখলাম যে কে কাকে ধরেছে বোঝা গেল না। শেখ শাহজাহানকে যখন কোর্টে প্রডিউস করছে, তো তারপর পুনঃ মুশিক ভব, আবার সে যে কাগজে বাঘ সে আবার ইঁদুরে পরিণত হলেন যখন সিবিআই বগল দাবা করে মহিলারা পা মেলায়। তাহলে কি বিজেপি যে অভিযোগগুলো করছে সেটা কি খুব মানে কার্যকরী হবে বলে মনে করছেন? না না, অবশ্যই। আমার তো বারবার বলি যে আমরা তো চাই যে আফটার অল উনি তো আমাদের মুখ্যমন্ত্রী, উনি ইমিডিয়েটলি সন্দেশখালীতে যান না, গিয়ে কথা বলুন না। দেখা যাক আগে বললেন ওনারা তো বহিরাগত, প্রথম বললো বহিরাগত, তারপর একটার পর একটা। দেখুন, নারী সম্মান নিয়ে যারা কাজ করে সব থেকে বেশি, সে বিলকিস বানুর নারী সম্মান হোক বা ভারতের প্রতি ঘন্টায় 51টা নারী নির্যাতনের অভিযোগ হোক, কিংবা আমি আগের যে ঘটনাগুলো বললাম সেই ঘটনার সঙ্গে মহিলারা ছোট কাপড় পরে তাই তাদের ধর্ষণ হয় সেই বক্তব্য হোক, বা একজন বিখ্যাত প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি এখন উত্তরপ্রদেশের সর্বকনিষ্ঠ একটা বড় নেতা, তিনি যখন মহিলাদের সঙ্গে পুরুষদের তুলনা করেন যে ভাষায়, কিংবা দিলীপ ঘোষ যখন সরাসরি একটা অনুষ্ঠানে বলেন যে আপনি মহিলার ভেগ নিচ্ছেন, মহিলার ভেষ নিচ্ছেন, বাংলার মানুষ তাদের দেখে নিয়েছে, বা যখন বলেন একদম পার্লামেন্টের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার হাসি দেখে আমার শূর্পণখার কথা মনে পড়ে যাচ্ছে, একজন মহিলা এমপিকে, কিংবা রাজ্যে দাঁড়িয়ে যখন বলে দিদি ও দিদি, লাস্ট 3 দিনে মুখ থেকে দিদি শব্দটা আর উচ্চারণ হয়নি। সোনিয়া গান্ধীকে যখন বিদেশিনী করে করে 2004 সালের রেজাল্টটা পেয়ে গিয়েছে, আর এদিকে দিদি ও দিদি করে 2021 সালের রেজাল্ট পেয়ে গিয়েছে, তখন বুঝে গেছে ভাই এ সম্মান করতে হবে, নয়তো খুব মুশকিল হয়ে যাচ্ছে, তাই নাম দিয়েছে নারী সম্মান। বস্তুত এরা ভেগদারি, এবং এদের ওই যে কোনো পার্লামেন্টের থেকে শুরু করুন, পৌরসভা অবধি আসুন, পঞ্চায়েত অবধি যান, নারী সম্মান কাকে বলে তাদের প্রতিনিধিত্বতেই বোঝা যায়, এবং পার্লামেন্টে বিভিন্ন কমেন্টে বোঝা যায়। আমরা সেখানে রেসপন্সিভ, আমরা দায়বদ্ধ, সঙ্গে সঙ্গে আমরা যেমন উত্তরদায়ক আমরা দায়বদ্ধ, এবং ভুলকে ভুল বলছি। যারা পিঠে খেয়েছে, অভিযোগ হলে এমন সত্যি হলে এমন পিঠে খাবে, বাঘ বেড়াল কেন ছুঁচো বানিয়ে দেবে, ছুঁচো বানিয়ে দেবে। আবারও বলছি, সেটাও বলেছে ইডি সিবিআই না, মহিলার ঘটনা নিয়ে কেউ কোনোদিন সেভ করেনি। ভাই চিৎকার করলো না, ইডি সিবিআই এর ঘটনাতে যে ধরনের ইডি সিবিআই কেন গিয়েছিল ভাই? ইডি সিবিআই কেন গিয়েছিল? আমাকে বলো না, ইডি সিবিআই কেন গিয়েছিল? একবার উত্তর দাও। তুমি এত দেখো না, তুমি শুধু বলো ইডি সিবিআই ওই গ্রামে কেন গিয়েছিল। একটা কথা বলে দাও যে ইডি সিবিআই ওই গ্রামে কেন গিয়েছিল, 5 তারিখে ইডি সিবিআই কেন গেল, ইডি কেন গেল, আর সব থেকে বড় কথা 19 দিন পরে দ্বিতীয়বার কেন গেল? তখনও কি মহিলা নির্যাতনের কোনো অভিযোগ এসেছিল? আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে অবশ্যই ইডি সিবিআই কে ব্যবহার করা হচ্ছে। 12ই জানুয়ারি মনে পড়ছে আপনার, যখন তাপস রায়ের বাড়িতে ইডির গ্রেফতারি হলো, এই ইডির গেল, তখন কি হলো? শুভেন্দু অধিকারী কি বললো যে উনি ইনভলভ, আর আমি চাই যে ওনাদের জেলের মধ্যে ঢোকানো হোক, জেলে ঢুকিয়ে নিয়েছে। এবার বক্তব্য যে তোমরা কি শাহজাহানের জন্য ওয়েট করছিল ওই 55 দিন যে কেন্দ্রীয় বাহিনী গ্রেফতার করতে পারেনি? হয়েছে বলছো। এবার জাস্ট আমি একটা লাইন বলবো, অ্যাকচুয়ালি মানুষের জানা উচিত শাহজাহানের চিংড়ি টু লিপস এন্ড মাউন্টসের অ্যাকাউন্ট, এটা যখন সব আসছে তখন ওনাদের রাজীব কুমার একদম সুন্দর করে জামাই আমি শুনলাম। আমি বিজেপির অভিযোগও শুনিয়েছি। আসবো এবার বাকি বিরোধীদের কাছে। প্রথমে কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্যের কাছে আসবো। বুধবার বারাসতে নারী শক্তি বন্দনা করেছেন প্রধানমন্ত্রী, ঠিক তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে হেঁটেছেন সন্দেশখালীর মহিলারা। আপনারা কি ব্যাখ্যা করবেন এই দুটি ঘটনার?
কে কে ব্যাখ্যা করেছেন বললেন বারাসাতে? নরেন্দ্র মোদী, বিজেপি, আরএসএস এর মানুষ। এখানে বসে রয়েছেন বিজেপির প্রতিনিধি। আমি কারোর মাঝে কথা বলিনি। আমি আশা করব যে আমার মাঝেও কেউ কথা বলবেন না। যদি বলেন তাহলে পুরো শোটা সেরকমই চলবে। 1 নম্বর কথা হচ্ছে, এমন একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি, সে রাজনৈতিক দলের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সর্বভারতীয় সভানেত্রী, মানে মহিলা তিনি সর্বোচ্চ পদে রয়েছেন। একজনের নাম যদি দেখাতে পারেন আমি স্টুডিও ছেড়ে বেরিয়ে চলে যাব, যে সর্বভারতীয় সভানেত্রী। বিজেপির যেমন সভাপতি থাকেন তেমনি সভানেত্রী। এমন একটা উইং আরএসএস, যে আরএসএসে মহিলাদের সদস্যপদ পাওয়ার অধিকার নেই। আরএসএস এর এমন একজন সর্বময় কর্তা বা কর্ত্রীর নাম বলুন যিনি মহিলা। মাস্টারমশাই কঠিন প্রশ্ন করে ফেলছেন তো। এক সেকেন্ড, প্রদীপ তো, হ্যাঁ ঠিক একেবারেই ঠিক। আসল ব্যাপারটা হচ্ছে অন্য জায়গায়। আমাদের লড়াইটা যার বিরুদ্ধে, আমাদের লড়াইটা মনুবাদের বিরুদ্ধে, পুরুষতন্ত্রের থাবার বিরুদ্ধে। যারা মনুবাদী সংস্কৃতিতে বিশ্বাসী, যারা পুরুষতন্ত্রের আদর্শে বিশ্বাসী, তাদের কাছে মহিলাদের হয়ে কথা বলা, তাদের মুখ থেকে কথা বলাটা কুম্ভীরাস্ত্র ছাড়া অন্য কোনো কিছু নয়। ভারতবর্ষের মানুষ দেখেছেন একজন ধর্ষকের হয়ে কুলদীপ সিং সেনগার, তার হয়ে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ। দেখুন, তৃণমূলের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ, অনেক রাজনৈতিক দলের সাথে আমাদের রাজনৈতিক বিরোধ, দর্শনগত বিরোধ, কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এরকম কোথাও দেখেছেন স্বাধীনতা উত্তর ইতিহাসে যে একজন ধর্ষকের হয়ে জাতীয় পতাকা নিয়ে পথে নেমে পড়েছে? সে রাজনৈতিক দলটার নাম ভারতীয় জনতা পার্টি। আসবো সিপিএম এর কাছে। সিপিএম কিভাবে ব্যাখ্যা করে এই দুটি ঘটনা? সন্দেশকালীন মহিলারা মানে যারা এসছেন এখন তাহলে বহিরাগত তত্ত্ব খাটছে না। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের অস্তিত্ব নেই এমন তো নয়, যেতেই পারে সন্দেশকালীন মহিলারা। প্রশ্ন হচ্ছে নির্যাতিতা যারা হয়েছেন তাদের ক্ষেত্রে বিচারের ব্যবস্থা কি করা হবে? তারা কি বিচার পাবেন? এটা হচ্ছে প্রশ্ন। আর তারা যদি তাদের যদি বিচার পেতে হয় তাহলে এখনো পর্যন্ত সিরাজউদ্দিন সহ আরো কয়েকজন যারা বাইরে আছেন তাদেরকে কি আবার জামাই আদরে শাহজাহানের মতন করে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীকালে কি হবে? আমি ডিসিবিআইয়ের ওপর খুব একটা ভরসা করতে চাই না কারণ তারাও তুতু মায় করে। আমাদের পরিষ্কার কথা হচ্ছে, সন্দেশখালী বিচ্ছিন্ন দ্বীপ না, সামগ্রিকভাবে দেখতে হবে। গোটা ভারতবর্ষের আজকে 6 তারিখ, কাল 5, পরশু হচ্ছে গোটা পৃথিবীর আন্তর্জাতিক নারী দিবস। ক্লারা জেটকিনদের অবদানের ভিত্তিতে গোটা পৃথিবী জুড়ে এই আন্তর্জাতিক নারী দিবস হয়েছে। আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখানে সন্দেশখালী নিয়ে অনেক কথা বললেন, আজকে মুখ্যমন্ত্রী একটা মিছিল করে দিলেন। আমার কথা হচ্ছে সমকাজে সমবেতনের দাবি, সমসম্মানের দাবি। এই দাবি কবে স্বীকৃতি পাবে? সেটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি সেটা নিয়ে বলছি না। এই সন্দেশখালীর মহিলাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে উপস্থিতি নিয়ে আপনাদের ব্যাখ্যাটা জানতে চেয়েছিলাম। আমাদের ব্যাখ্যা একটাই, সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, নেই এমনটা তো নয়, তারা গেছেন। তৃণমূল কংগ্রেস নেই এমনটা বলা যাবে না। নির্যাতিতারা গেছেন নাকি তা তো জাননি। নির্যাতিতারা যাবেন কি যাবেন না সেটা পরের কথা। এরা যে নির্যাতিতা নয় সেটাও আপনি যেমন জানেন না, আপনি যেমন জেনে নিলেন এরা তৃণমূলী, তাহলে ঠিক সেইভাবে যদি কেউ মুখে ঢেকে কাপড় নিয়ে যদি ওখানে কথা বলেন, এরকম হাজার হাজার মানুষ, হাজার এটা ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে। বিরতিতে যাওয়ার আগে একগুচ্ছ অভিযোগ ছিল, তার উত্তর শুনবো প্রীতম দত্ত, রাজ্য বিজেপির মুখপাত্রের কাছ থেকে। না, আমাদের যে কংগ্রেসের লোকজন যখন জ্ঞান দেয় তখন আমাদের মানে কি বলবো, ওনাদের জ্ঞান মানে কম আছে। আসলে সংঘের ব্যাপারটা ওনারা জানেন না। সংঘের একটা উইং আছে, সেটা শুধুমাত্র মহিলারাই চালান, তার নাম হচ্ছে রাষ্ট্রীয় সেবিকা সমিতি। তো উনি জানেন না, জানতে পারে 3 তালাক ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসেই করেছিলেন। কোনো রকম কোনো মুসলমান দিদি বোনেদের মায়েদের জন্য যে আজকে যে দুর্বিষহ একটা আইন ভারতবর্ষে কোনো অন্যান্য মুসলিম রাষ্ট্র উঠে গেছে, কোথাও ছিল না, সেটা নরেন্দ্র মোদী এসেই ওনাদেরকে করেছিলেন। লাডলি বেহানা সারা ভারতবর্ষে খুব পপুলার একটা যোজনা, এটা আপনারা সবাই জানেন। বলছি ইজ্জত ঘর আমরা যেটা বলি, ভারতবর্ষের এই প্রত্যেক শৌচালয় করে দেওয়া নিয়ে এটা নিয়ে কত কথা বলা ছিল, সেই ইজ্জত ঘর কিন্তু এই প্রধানমন্ত্রী করেছিলেন।
উজ্জ্বলা গ্যাসের যোজনা এই প্রধান আজকে এখানকার আপনি তো এখানকার প্রকল্পের মহিলা নাম প্রধান বলছেন, আপনি মহিলা তো প্রশ্নটা মুখ্যমন্ত্রী বুঝতে পারেননি। ইনি আটকে আপনি অসম কেন গণতন্ত্র কমিটি আপনাকে প্রকল্প- বলা হচ্ছে আমি জানি না আপনার কোনো এজেন্ডা আছে প্রকল্প আমি কথা বললাম বলছেন না তো। প্রকল্প তো মায়েদের জন্যই হচ্ছে আজকে মায়েদের আপনি জন্য বোধহয় প্রশ্নটা আজকে বোঝেননি। ওর আজকে বক্তব্য প্রধান আপনাদের দলের আজকে- শীর্ষে সাংগঠনিক পদে এই আপনি শীর্ষে উনি কোনো উনি মহিলা আমাদের আছেন কিনা? বিচার পরিবার নিয়ে বললেন আমি বললাম রাষ্ট্রীয় সেবিকা সমিতির কথা আমাদের অনেক প্রীতম বাবু। স্টলওয়ার্ড নেত্রী আছে সর্বভারতীয় সবাই সভা জানে নেত্রী বলতে হবে। সর্বভারতীয় নেত্রী সর্বভারতীয় সভা নেত্রী আপনি নাম বলুন। আমাদের আমি বলতে পারি। আমাদের আমি বলতে পারি। সুচেতা কৃপালিনী, সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী। আপনি বলুন একটা নাম। ইলেক্টেড একটা নাম বললে আমি স্টুডিও ছেড়ে বেরিয়ে যাবো। ইলেকশন একটা নাম বলুন। না সে তো AICC আপনারা কংগ্রেস সদস্য করে আছে। যারা দেশভাগ করে তাদের সাথে বড় কথা বলার কোনো ব্যাপার নেই। বলছি। না, কিন্তু সে তো যেই মায়েদের কংগ্রেস আজকে আছে, উচ্চ থেকে শুরু সেখানে করে সেটাও হয়। আপনারা হয়তো সেটা জানেন না, সেটাও অন্য বিষয়। আজকে যাই হোক, মায়েদের আমরা নামে আজকে বুঝতে পারছি, ঘরগুলো বুঝতে হচ্ছে পারছি। প্রধানমন্ত্রী আবাস যোজনা কি বলছে? সেটা আজকে মায়েদের আপনি নামে করে আপনি দিচ্ছে প্রকল্পের কথা বলছেন, আপনি নেতৃত্বের নামে প্রশ্ন বুঝতে তার পারেন। মানে কি তাদেরকে আমি বুঝতে পারি। তাদেরকে আমি আসবো অধিকার প্রদীপ্ত দেওয়া মুখোপাধ্যায়ের কাছে। অধিকার দেওয়ার যে কথা হচ্ছে এখানে আরেকটি বিষয় যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি বাংলা বোঝে না। মানে অদ্ভুত বাংলা ব্যাপার ভাষাটাও বোঝে আমরা না, আমরা বাংলা কি কি সংস্কৃতিও বোঝে করেছে না। মায়েদের জন্য বেশ, মাতৃশক্তির জন্য দুদিন এটা বললে পরে ব্রিগেড। এখানকার হোস্টেল দুদিন প্রবলেম হয়ে যাচ্ছে পরে- অবাক কাণ্ড ওনাদের এজেন্ডা আছে সমস্যা ওনাদের আপনার, এজেন্ডা আছে সমস্যা তৃণমূলের আপনার, এজেন্ডা আছে। সমস্যা আপনার। আমি একটা কথা বলি, তৃণমূলের এজেন্ডা বলুন আছে। তো। কিছুতে বলতে হবে উনি আজ একটু আগে জ্ঞান দিলেন আরে ঠিক আছে। আমার সময় আরে কেউ বলে আপনার না সময় আপনি ওনার প্রশ্ন সময় বলে যাচ্ছে করছেন, আপনি হোস্ট প্রশ্ন হিসেবে বলতে আপনি পারেন। করছেন প্রীতম, আপনি আপনার কাছে প্রশ্নের আপনি উত্তরটা নেই। দেখছেন দর্শক প্রশ্নের জানে উত্তরটা আরে বাবা, মায়েদের আমি জন্য, আপনাকে বোনেদের জন্য মাতৃশক্তির জন্য দর্শকরা কি কি আপনাকে করছে প্রকল্পের নাম শুনতে আমাদের চায়নি। আমাদের একবারও সবচেয়ে এখানে বড় একবারও এই মাতৃশক্তি প্রোগ্রামে হচ্ছে বলা হয়নি গ্যারান্টি কার্ড ভারতীয় জনতা পার্টি কোনো মহিলাদের জন্য প্রকল্প আনেনি, একথা একবারের জন্য বলা হয়নি। এখানে বলা হয়েছে সাংগঠনিকভাবে শীর্ষ পদে মহিলাদের আনার কথা ভারতীয় জনতা পার্টি আনেনি, ইতিহাসে আনেনি। নেই বলেই চ্যালেঞ্জ করা আমার হয়েছে। আনেনি একটু আগে বললো প্রথম বললো আমাদের আপনি বিচার বুঝতে বিচার পারছেন না। দেন আপনি বুঝতে ভাষাগুলো পারছেন। জেনে নিন আমাদের সভানেত্রী পদটা বোঝেন? বিচার জেপি নাড্ডা আপনাদের যে পদে আছেন, তার ভেঙ্কাইয়া নাইডু ছিলেন, রাজনাথ সিং এর নাম শুনেছেন, তাহলে এই পজিশনে আপনারা কোনোদিন কোনো মহিলাকে স্থান দিয়েছেন? আপনারা কেন উত্তর দেন? কি আমাদের ওই কেউ এনে বসিয়ে দেওয়ার মতো একই রকম ভাবে ইলেকশন করে কখনো হয়নি। ইলেকশন করে প্রার্থী ইলেকশনে হয় কোনো মহিলা ইলেকশনে প্রার্থী হয়নি। ভারতবর্ষে কোনো মহিলা প্রার্থী হয়নি। ছেড়ে দিন। আপনি কোনো কোনো আইদার কথাটা আপনি উত্তর চাইছেন না, না বুঝতে পারছেন না। আমার আপনার জন্য সহযোগিতা রইল। প্রদীপ্ত মুখোপাধ্যায়, আপনার কাছে আমার প্রশ্ন, ভারতীয় জনতা পার্টির বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে ব্রিগেডের কর্মসূচি রয়েছে আগামী 10 তারিখ। তার আগে আজকে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের মধ্যে এই কুণাল ঘোষ বা তাপস রায়ের যে সমস্ত বক্তব্য সাম্প্রতিক অতীতে রেখেছেন, তারপরে একটা সমস্যা তৈরি হয়েছিল বলে তৃণমূলের অন্দরে একটা প্রশ্ন উঠছিল। তার আগে মানে এই ব্রিগেড কর্মসূচির আগে একটা ঐক্যবদ্ধ রূপ দিতেই কি আজকের এই কর্মসূচি? ইউ ডাজ নট কোয়ালিফাই ফর দ্য টিভি। যদি এই প্রশ্নটা মানে আপনার শুনতে ভালো লাগতো, মানে এরকমই তো একটু শুনলেন আর কি। মুশকিলটা হচ্ছে ওই কালকে একজন ভদ্রলোক জাস্ট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করেছিল কিছু একটা কঠিন প্রশ্ন, হ্যাঁ, হু আর ইউ, ফ্রম হোয়ার ইউ আর কামিং, নো ইউ ডাজ নট কোয়ালিফাই ফর দ্য টিভি, নাম বললাম না। ফলে এখন বিজেপির মধ্যে এই জায়গাটা আছে যে কখনো কখনো কঠিন প্রশ্ন হয়ে গেলে তখন ইউ ডাজ নট কোয়ালিফাই হয়ে যায়। গেছিল যে উনি আর বিচারপতি নেই এখন। এবার সেটাই মানে মনোলগ করতে করতে হয়ে যায়। কিন্তু আপনি যেটা বললেন প্রশ্নটা, দেখুন জনগর্জন সভার মূল জায়গাটা আপনারা সবাই জানেন, আপনারা বারংবার শুনেছেন, জেনে গেছেন, মানুষের অধিকারটার জন্য লড়াই, যে অধিকারের জন্য বঞ্চনার জন্য আমরা লড়াই করছি। এবং আমরা একা করছি, কংগ্রেস চিঠি পাঠিয়েছে, বামপন্থীরা বলেছে, এবং সব থেকে বড় কথা সুকান্ত মজুমদার বলেছে একটা ফোন করব টাকা চলে আসবে, একটা ফোন করব টাকা চলে আসবে। তার মানে যারা টাকা আনার কথা, হিসাবের জন্য ভাই একটা চিঠি দেখিয়ে দাও যে তোমরা বলেছো হিসাব দিইনি বলে টাকা দাওনি, একটা চিঠি। তোমরা তো 152 টিম পাঠিয়েছো, একটা চিঠি দেখিয়ে দাও না। শুভেন্দু অধিকারী তো না, এবার দেখিয়ে দাও। এখনো 25 মিনিটের বেশি শো আছে, এরকম একটা চিঠি দিয়ে দাও। আপনি টাকা আটকে রেখে দিয়েছো, যার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ঠিক আছে ফাইনে টাকা হয়েছে, সার্টিফিকেট দাও, সার্টিফিকেট তোমরা কিছুতেই দেবে না। তারপর আবার শুনছি যে 2 লাখ কোটি টাকার নাকি স্ক্যাম। আমি কি বললাম, আমার প্রশ্নটা খুব সহজ রয়েছে যে একটা চিঠি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রাজ্য সরকারকে দেখিয়ে দেওয়া হোক যে তোমাদের টোটাল টাকা আটকে রেখেছি, টোটাল রাজ্যের টাকা আটকে রেখেছি, তোমরা ইউসি দাওনি বলে। একটা চিঠি 2রা অক্টোবরের আগে, মাইন্ড মাই ওয়ার্ড,
2রা অক্টোবরের আগে একটা চিঠি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ওরা দেখিয়ে দিক, মুখপাত্র পদ ছেড়ে দেবো, লিখে দিলাম। ওরা যেটা করছে টিম পাঠাচ্ছে, কিছু ডিসক্রিপেন্সি হচ্ছে, টিম পাঠাচ্ছে, টিম রিপোর্ট দিচ্ছে, টাকা ছাড়ছে না মানুষের টাকা, সেই টাকা আদায় করার লড়াই। আচ্ছা ছেড়ে দিন না, আমার কথা ভুল, জানুয়ারি মাস 2023 একটা সভা করলো শুভেন্দু অধিকারী, বারবার গলা ফিরে বলে দিচ্ছি, সেখানে একটা ফর্ম দেওয়া হলো, এরকম ফর্ম দিয়ে বললো এই ফর্মটা ফিল আপ করো, তোমাদের বাড়ি আমরা টাকা পৌঁছে দেবো, তোমাদের বাড়ি করে দেবো। আজ অবধি সেটা দিতে পারলো না। 11 লক্ষ মানুষের টাকা আটকে রেখে দিয়ে 4500 কোটি টাকা প্রত্যেক বছর নিয়ে যাচ্ছে এখান থেকে, বা তার বেশি, আর মানুষের টাকা দিচ্ছে না। ফলে এটা তো কারোর বাপের টাকা না, সেই জন্য আমাদের লড়াইটা। কর্মসূচির ঠিক আগে আজকের এই কর্মসূচিটাকে আপনারা কিভাবে দেখেন, কি কারণ? এটা আমাদের যদি বলেন মানে রসিকতার দৃষ্টিভঙ্গিতে বলতে, রসিকতার দিক থেকে বলতে গেলে পরে হচ্ছে যে ভাঙনের রোধের জন্য একটা প্রয়াস হতে পারে। আমরা এইটা নিয়ে ভাবিত নয়। একটা কর্মসূচি তারা ডেকেছে, ব্রিগেড এমনি করে না, হঠাৎ করে জনগর্জন ইত্যাদি, সে গর্জন কি হবে না হবে প্রশাসনকে ব্যবহার করে নিশ্চয়ই তারা করবেন, তার জন্য এটা এই কর্মসূচির ব্যাপারটা না। আমাদের প্রশ্ন হচ্ছে এটা, আজকে অনেক বিচারের কথা শুনলাম তৃণমূলের প্রতিনিধির কাছ থেকে। আমরা একে প্রথম থেকে বলেছি রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা যাবে না, কেন্দ্র রাজ্য সম্পর্ক কংগ্রেস আমল থেকে বারবার বামপন্থীরা, অবিভক্ত কমিউনিস্ট পার্টি, পরবর্তীকালে বামপন্থী ফ্রন্ট বারবার কেন্দ্র রাজ্য সম্পর্কের পুনর্বিন্যাসের দাবি জানিয়েছে, সরকারি কমিশন গঠন হয়েছে। তৃণমূল থাকলো কি কে থাকলো সরকারে সেটা বড় কথা না, কিন্তু আমার মনে হচ্ছিল আজ থেকে 12 বছর 14 বছর আগে এই কথাগুলো শোনা যেত না। দেখা যাক, আজ থেকে 14-15 বছর আগে যৌথ প্রতিনিধি দলে যেতেন না। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি। বিরতিতে যাওয়ার আগে স্টুডিও যথেষ্ট উত্তপ্ত ছিল এবং সেই বিষয়ে আবারও ফিরে আসব। একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে মিছিল, সেই মিছিলের পাশাপাশি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও একটি পাল্টা মিছিল হয়েছে, তার সঙ্গে সঙ্গে রাজ্যে অন্য দুটি যে অবশ্যই তার মানে অভিঘাত সম্পর্কে পরবর্তীকালে হয়তো বোঝা যাবে, কিন্তু আজকে একদিকে যেমন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন, অন্যদিকে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক সেই মুকুটমণি অধিকারী তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং তাকে আজকে দেখতে পাওয়া গেল ডোরিনা ক্রসিংয়ে, তৃণমূল কংগ্রেসের সমাবেশ মঞ্চে তাকে দেখতেও পাওয়া যায়। আমি প্রথমে আসব ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের কাছে। এই যে মুকুটমণি অধিকারী আপনাদের দল থেকে এখানে চলে এলেন, সেই বিষয়ে কিছু প্রতিক্রিয়া? প্রথম কথা হচ্ছে এই বিষয়ে তো অ্যাসেম্বলি স্পিকারকে ভালো করে জিজ্ঞেস করতে হবে, তিনি কোথায় গেছেন ভালো করে বলতে পারবেন। আর একটা কথা দেখুন, আমরা নীতি আদর্শ লড়াই করি, আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, কাজে কাজ মিলিয়ে আজকে প্রত্যেকটা মানুষের অধিকারের জন্য বাংলার প্রতিষ্ঠা করার জন্য যেন জাস্ট মৌলিক অধিকার অ্যাটলিস্ট যেন প্রতিষ্ঠা হয় এই বাংলায়, যে মৌলিক অধিকারটা এই রাজ্য সরকার হরণ করে নিয়েছে, সেই অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকটা বুথে বুথে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা লড়াই করছে এবং আজকে মৃত্যুর অবধি লড়াই করছে। তার কারণ হচ্ছে প্রায় এখন অবধি সেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুলেছেন প্রীতম দত্ত, আমি প্রদীপ্তর কাছে সেই প্রশ্নের উত্তর চাইবো। আমি প্রীতম আপনার প্রশ্নটা নিয়ে যাব। এই যে উনি বললেন না যে অ্যাসেম্বলি স্পিকারের কাছে জিজ্ঞাসা করতে হবে, খুব স্বাভাবিক, এর আগে আমরা সেই মানে নজির আমরা দেখেছি। এবার আপনাদের দলে কি উনি যোগদান করলেন না করলেন না? আমি আরো দুটো প্রশ্ন যোগ করে দিই, সঙ্গে উত্তর পড়ে যাবে। সংবিধান যারা আমরা কম বেশি অল্প পড়েছি বা সংবিধানের ছাত্র, আমরা তারা জানি যে পার্লামেন্টের হাতে 368 নম্বর ধারায় একটা ক্ষমতা দেওয়া আছে সংবিধান সংশোধন। দলত্যাগ বিরোধী আইন 1985 কার্যকর করতে পারে পার্লামেন্ট এবং সেখানে স্পিকারকে একটা বিশেষ ক্ষমতা দেওয়া আছে এবং সেটা আনকোশ্চেনেবল। এখন 370 দ্বারা হঠাৎ করে রাত্রে বাতিল হয়ে যায় এবং আরও নতুন নতুন অনেক কিছু চলে আসে যেখানে মেজরিটারিয়ান গভর্নমেন্ট অনেক কিছু করতে পারে। তাহলে যদি স্পিকারকে এরকম প্রশ্নের ফেস করতে না হয়, সেরকম একটা ব্যবস্থাপনা আনলেই তো হয়ে যায়, সব প্রশ্নের উত্তর মিটে যাবে। যে শিশির অধিকারী কোন দলে আছে সেটা নিয়েও আমরা প্রশ্ন করতে পারবো না, মুকুটমণি কোন দলে আছে সেটা নিয়েও প্রশ্ন, আমি তো
একদম মূলে গেলাম, আমি কোনো আশেপাশে ঘুরছি না, আমি একদম মূলে চলে গিয়ে বলছি যে শিশির অধিকারী কোন দলে আছে সেটা নিয়ে যেমন আমরা প্রশ্ন করতে পারবো না, তেমন মুকুটমণি কোন দলে আছে সে নিয়ে প্রশ্ন করতে পারবো না। মেন হচ্ছে সংবিধানের রক্ষাকর্তা কারা, 400-র বেশি আসন নিয়ে যারা আসতে চাইছে, যারা সংবিধানকে প্রতিনিয়ত ভাঙছে, যারা বিভিন্ন রাজ্য ভাঙছে, যারা ক্রস ভোটিং করাচ্ছে রাজ্যসভায়, তাদের কাছ থেকে এই প্রশ্ন নেব আমরা। আমরা পরিষ্কার বলে দিচ্ছি যে ওই যে আমারই এক বন্ধু আজকে একটা গণসভায় বলেছে যে তোমরা 1 মারো আমরা 4 মারবো, খুব পরিষ্কারভাবে বলে দিচ্ছি। গাদ্দারের ওই কি নাম, কি সিনেমা যেন, শোলের সেই সিনেমা, যে সর্দার কিতনা থে, ওই 1, 2 এইসব বুঝে নেবো আমরা। বিজেপিকে শূন্য করব, সেই বিজেপিকে শূন্য করতে গেলে আমাদের যা যা মেথোডোলজি আনতে হবে, ইন এ প্রপার মেথড আমরা আনবো, এর বাইরে কিচ্ছু কথা বলার নেই। কিন্তু হ্যাঁ, তাপস রায়কে যারা চোর বললো, যারা বলল 12ই জানুয়ারি যে ওর জেলে থাকা উচিত, তাকে এইভাবে দলে নিয়ে একটা দরাজ সার্টিফিকেট দিয়ে দেওয়া, এটা কিন্তু করা ঠিক নয়। আদর্শের কথা কোথায় গেল? এই মুকুটমণি অধিকারীর এখানে তৃণমূল কংগ্রেসের যোগদানকে ধুস, আমরা আবার কি দেখব? 2021-এর নির্বাচনের আগে দেখিনি 294টা বিজেপি প্রার্থীর মধ্যে 170 থেকে 170+ ছিল তৃণমূলের স্ক্র্যাপ মাল। মানে তৃণমূল হচ্ছে এ রাজ্যে বিজেপি সাপ্লাই, এ রাজ্যে বিজেপি কারা বলুন তো অঙ্কুর? আপনি দেখুন 1, 2, 3, 4 করে একটা তালিকা তৈরি করুন, তার মধ্যে 70%, প্রথম 10 জনের 70% তৃণমূল থেকে আসা লোক। এ রাজ্যে আসল তৃণমূল হচ্ছে নকল বিজেপি, নকল তৃণমূল হচ্ছে আসল বিজেপি। সুতরাং আমরা এই কথাটা বলতে চাই, এখানে বিজেপির প্রতিনিধি একটু আগে মায়েদের সম্মানের কথা বলছিলেন, নারী শক্তির মানে আরাধনার কথা বলছিলেন। আমি খুব সবিনীত প্রশ্ন রাখতে চাই, দর্শকরা শুনছেন, আমি আশা করছি আপনার মাধ্যমে প্রশ্ন রাখছি, তিনি সদুত্তর দেবেন। শবরীমালা বিতর্কে একজন রজস্বলা মাকে যখন দেবীর গর্ভগৃহে যাওয়ার অনুমতি দেওয়া হয় না, এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কি স্ট্যান্ড, যদি প্রীতম দত্ত একটু দর্শকদের বলেন। আপনি কি এই বিষয়ে কিছু আলোকপাত করবেন? প্রথম কথা হচ্ছে যে এই যা কোর্ট বলে দিয়েছে, সেই আমাদের কোনো এক্সট্রা কোনো স্ট্যান্ড নেই। যেটা কোর্ট বলেছে সেই কোর্টই আমরা মেনে চলবো, যেটা সনাতনী পরম্পরা হয়ে এসছে সেই নীতি দিয়ে আমরা বিশ্বাস করি। এবং আজকে সর্বোপরি সংবিধান দেশ চালায়, সেই সংবিধানের দায়ের ক্ষেত্রে দাঁড়িয়ে কোর্ট যেই সেই কোর্ট যে রায়টা দিয়েছে, কি রায় দিয়েছেন না কি রায় দিয়েছেন বলুন, আপনি বলুন, এখন অ্যাবস্টেন্ড আছে, আপনি বলবেন তো কি রায় দিয়েছেন? দেশ দেওয়া আছে, মহা মুশকিল স্থগিতাদেশ থাকবে। তো সুতরাং আজকে আমি স্ট্যান্ড জানতে চাইছি, বিজেপির স্ট্যান্ড কি? কংগ্রেস আজকে যে মায়েদের সম্পর্কে স্ট্যান্ড কি? এই পশ্চিমবঙ্গের মাটিতে, সেই পশ্চিমবঙ্গের যদি শূন্য হয়ে গেছে, আপনারা যদি না ডাকেন, না ডাকেন, এখানে বসে চিৎকার করার জায়গায় নেই, মানুষ জিরো করে দিয়েছে তার কারণে আবল তাবল কথা বলে। এই কি সব সেটিং ফিটিং কি সব বলছে? আরেকটি প্রশ্ন, তৃণমূল কংগ্রেস কে বিজেপি আপনার কাছে কি উত্তর আছে না আছে দর্শক মানুষ জেনে গেছেন, শূন্য দিয়েছেন, বড় বড় শূন্য দিয়েছেন। আমি প্রীতমের কাছে দ্বিতীয় প্রশ্ন, একটু আগে প্রদীপ্ত মুখোপাধ্যায় 12ই জানুয়ারি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার বক্তব্য ছিল তাপস রায়ের জেলে থাকা উচিত, সেই তাপস রায়কে কেন গ্রহণ করলো ভারতীয় জনতা পার্টি? যদি এই উত্তরটা দেন। না, প্রথম কথা হচ্ছে দেখুন, আজকে পার্টিতে কাকে নেওয়া হবে না না হবে সেটা নিশ্চয়ই কলকাতা টিভিতে সেটা বিচার হবে না। না না না, সে তো বটেই, আমরা তো জানতে চাইবো যাকে ভারতীয়, আমরা তো বলছি না যে কে চোর নয়, এটা বিজেপি বলছে, তারপর বিজেপি সেই লোককে কেন নিচ্ছে, আমরা কেন বিচার করতে যাব? আজকে নেতৃত্বস্থানীয় যারা ডিসিশন মেকার তারা বুঝে শুনে একজনকে নিয়েছেন, এবং আমরা দেখেছি তাপসদা বহুদিনের পুরনো একজন রাজনৈতিক কর্মী, রাজনীতি থেকে করতে করতে এই জায়গায় এসছে। তো সুতরাং উনি আছেন, একবারও বলা হয়নি যে ওনার বিরুদ্ধে যে তদন্ত সেটা বন্ধ হয়ে যাবে, ওনার বিরুদ্ধে যে তদন্ত সেটা চলতে থাকবে এবং সেটা কোর্ট বিচার করবে। যদি ওনার বিরুদ্ধে প্রমাণ থাকে, ওনার বিরুদ্ধে প্রমাণ থাকে, ওনার যদি জেলে থাকার মতো কোন প্রমাণ পাওয়া যায়, কিভাবে দেখছেন এই যাতায়াতকে? এই যাতায়াতকে কিছুভাবে দেখার ব্যাপার নেই, এই তো শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। শুভেন্দু অধিকারী কি? ওদের পার্টির একটা বড় অংশের এমএলএ এমপি, তারা কোথাকার? আবার তৃণমূল কংগ্রেসের মধ্যে খালি এক দল থেকে আরেক দল আসলে আদর্শগতভাবে দক্ষিণপন্থার দিকে ঝুঁকে থাকা দুটো রাজনৈতিক দলের মিলন, এবং সেই ক্ষেত্রে দুটি রাজনৈতিক দলের মধ্যে পরস্পরের পরিপূরকের ভূমিকা পালন করছে। আর বিজেপিতে গেলে তো ওয়াশিং মেশিন হয়ে যায়,
এটা তো বিজেপিতে গেলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে দুর্নীতিগুলো, সেই দুর্নীতিগুলো কোথায় গেল? এই যে বাকি যারা আছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কোথায় গেল? নিতে দেখা যায়নি। এবং হচ্ছে কাগজে মুড়ে তো টাকা নিতে দেখা যায় না না, আরো মারাত্মক ঘটনা হচ্ছে, আরো মারাত্মক ঘটনা হচ্ছে নারদ কেলেঙ্কারি তদন্ত শেষ পর্যন্ত কি হবে? কারণ আগে থেকেই বলে দেওয়া হচ্ছে যে, আমি তো অবাক হয়ে গেছি, আপনি প্রশ্ন করেননি কিন্তু বাধ্য হয়ে আমাদের যে একটা শ্রদ্ধার আসনে যেটা রেখেছিলাম এবং তার রায়ের এখনো আমি শ্রদ্ধার আসনে রাখি, কিন্তু তিনি কি বললেন এটা মানুষের কাছে? ওই সব রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করলে হবে না, রাস্তায় আন্দোলন করলে কি মানে কোর্টে আসো ওসব তৃণমূলের লোক আন্দোলন করছে, জানেন না উনি? আমাদের কথা হচ্ছে আসলে ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল কংগ্রেস পরস্পরের পরিপূরক। আজকে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন আমরা একবার শোনাবো দর্শকদের, যে আজকে ডরিনা ক্রসিং এর সমাবেশ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পরে সে বিষয়ে কি বলেছেন মুখ্যমন্ত্রী আমরা একবার শোনাবো। মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। বিজেপি কত বড় ফাউল! আমরা প্রথম থেকে বলছিলাম, হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন, প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে, অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। জনগণ কি রায় দেবে সে তো অবশ্যই সময় বলবে। তার আগে এই স্টুডিওয়ে এই বাংলা বলছেন মঞ্চের রাজনৈতিক বক্তারা তারা কি রায় দেন আমরা শুনবো একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য আমরা শোনালাম দর্শকদের। সেখানে আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, তার মুখোশ খুলে গিয়েছে। কি বলবেন বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত? না, মমতা ব্যানার্জি কি বললো না বললো কিছু আসে যায় না। এর আগে অনেক প্রেসিডেন্টস আছে যে জাস্টিস থেকে মানে প্রথমে কোনো দল করেছে, তারপর আবার জাস্টিস হয়েছে, আবার দল ছেড়েছে, আবার কোনো জায়গায় জাস্টিস হয়েছে, এরকম অনেক আছে। তো বারালাম ইসলাম আছে কংগ্রেসের, বরপেটাতে উনি লড়তে গেছিলেন, তার আগে আবার রাজ্যসভায় ছিলেন। তো এরকম অনেক উদাহরণ আছে। কিন্তু আজকে মমতা ব্যানার্জি কী বলেছেন সেটা নিয়ে যার বিরুদ্ধে বলেছেন, দেখুন আজকে ভারতবর্ষে কোনো জায়গায় লেখা নেই যে কোনো জাস্টিস রাজনীতিতে আসতে পারবেন না। আজকে এই দলেরই লোকজন ওনাকে অনেকবার ইনস্টিগেট করেছেন যে সামনে আসুন, সামনে আসুন, সামনে আসুন। উনি বড় ময়দানে আজকে মানুষের অধিকারকে নিয়ে লড়তে এসেছেন যে আজকে, এবং সব জায়গা থেকে সমর্থন করেন বিচারপতি চেয়ারে বসে থেকে দিয়ে সব জায়গা থেকে উনি যে কটা রায় দিয়েছেন কোনো রকম ভাবে প্রত্যেকটা জায়গায় ডিভিশন বেঞ্চে গেছেন। আমাদের ট্যাক্সে টাকা খরচা করে অভিষেক বাবু ডিভিশন বেঞ্চে গেছেন, তারপর সুপ্রিম কোর্টে গেছেন, সব জায়গায় এই সিবিআই ইডি সেটা বহাল, যেটা উনি রায় দিয়েছেন সেটাই আছে। তো সুতরাং ওনার রায় নিয়ে কোনো কথা না, আর আইন প্রমাণের ভিত্তিতে চলে। তো যে কটা জিনিস উনি দেখেছেন বা করেছেন সবটা প্রমাণের ভিত্তিতেই করেছেন। আমার তৃণমূল কি করে না বলে সেটা দরকার নেই। তৃণমূলের নুরুল আলম চৌধুরীর কথা আমার মনে আছে, যিনি 21 জুলাইয়ের মতো বড় রায়দান করেছিলেন, তারপর উনি এসে তারপর তৃণমূলের মন্ত্রী হয়েছিলেন। তো ওনারা কি বলছেন না বলছেন তা নিয়ে আমাদের কিছু এসে যায় না। মমতা ব্যানার্জি আবল তাবল কথা হঠাৎ করে জর্জিয়ার ডক্টরেট হয়ে গেলেন, আবার আজকে বলে উনি প্র্যাকটিশনিং লয়ার, শি ইজ এ প্র্যাকটিশনিং লয়ার, শি ইজ এ প্র্যাকটিশনিং পেইন্টার, শি ইজ এ প্র্যাকটিশনিং নিরুপায় নিরীহ একজন প্র্যাকটিশনার, কথাঞ্জলি লেখিকা, যে মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে মুখ্যমন্ত্রী, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ দিয়েছে না। সিলেবাসের একটা ব্যাপার থাকে তো, কমপ্লিট না করলে সমস্যা হয়। আমার বক্তব্য হচ্ছে আই অ্যাপ্রোচড বিজেপি, বিজেপি অ্যাপ্রোচড মি। কবে হলো? দুদিনের মধ্যে। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আপনি একটা জাস্টিসের নাম মনে আছে? ওই জগমোহন লাল সিনহা,
কেউ মনে করতে পারবেন এখানে একজন দুজন নিশ্চয়ই পারবেন। কে বলুন তো সেই ভদ্রলোক যে রাত্রিবেলায় নিজের কাজের লোককে তার গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছিল যাতে সে নিজে বিচারটা লিখতে পারে নিজে হাতে, এবং পরের দিন সকাল 10টার সময় গিয়ে সেই বিচারটা পড়তে পারে যে ইন্দিরা গান্ধী তার ক্যান্ডিডেচার বাতিল করা হলো, তিনি ভোটে কারচুপি করেছেন। সেই মোহনলাল সিনহা, তিনি 2008 সালে মারা গিয়েছেন। আমরা কিন্তু তাকে কেউ মনে রাখিনি। তিনি বিচার করেছিলেন, কারণ বিচারের জন্য বিচার করেছিলেন। তাকে বলা হয়েছিল আরএসএস এর লোক, কিন্তু তিনি আরএসএস এর লোক নন, সেটা প্রমাণও হয়েছিল। আর আজকে দেখছেন কি বলুন তো, নিৎসে একটা বিখ্যাত বই লিখেছিল, দ্য স্পেক জারাথ্রুস্টা, আ বুক ফর অল অ্যান্ড নান। অর্থাৎ সবার জন্য উনি একটা বই লিখলেন। মহামানব বলেন যে তৃণমূল দুর্নীতিগ্রস্ত, সবার চাকরি পাওয়ার অধিকার আছে, তৃণমূল দুর্নীতি করে চাকরি দিয়েছে, কিন্তু দেখা গেল বুক ফর নান, কারুর জন্য উনি কিছু করলেন না। তাই সব শেষে কি বললেন যে ওই রাস্তায় আন্দোলন করে কিছু হবে না, ওর মধ্যে তৃণমূলের লোক বসে আছে, তৃণমূলের লোক। আমি বলিনি, গাঙ্গুলি বলেছে, গাঙ্গুলি বলেছেন, আমি বলছি না, গাঙ্গুলি বলেছে যে এই সুবিধায়, এই আন্দোলনের সুবিধায় কিছু তৃণমূলের লোক চাকরিতে ঢুকে যাবে। ইউ আর নট ফিট ফর বিজেপি, ইউ আর নট ফিট টাকা, ওই 50 কোটি টাকা কারো বান্ধবীর বাড়িতে পাওয়া গেছে, মানুষ দেখেছে দুর্নীতি কংগ্রেসের বক্তব্য শুনে চোরের মায়ের বড় শুনে। এক হাতে উদ্যত পিস্তল, অন্য হাতে জ্বলন্ত টর্চ লইয়া গাঙ্গুলি বাবু পাইপ বাহিয়া নিচে নামিলেন এবং চোর ধরিবেন বলিয়া সোজা মুরলীধর সেন লেনে প্রবেশ করিলেন। স্বপন কুমার মনে পড়ে যাচ্ছে, কোথা হইতে কি বোঝা হইয়া গেল, বোঝা গেল। শৃঙ্খলাবদ্ধ দস্যু মোহনের দেহ নদীতে ভাসে উঠল। কার্যকারণ পারম্পর্য, এই কার্যকারণ পারম্পর্যটা আইন বিচার বিজ্ঞানের একটা বিষয়। সেটা যখন কোথাও ছেদ পড়ে মানুষের সন্দেহের জায়গাটা তখনই আসে। অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে আসতেই পারেন বিচারকের পদে ইস্তফা দিয়ে, এর মধ্যে সত্যি অভিনবত্ব কিছু নেই, অপরাধও কিছু নেই, আইনগত বাধাও কিছু নেই। কেন আসবেন না? যে কোনো, উনি চাঁদে যেতে পারেন, আমাদের আপত্তির কী আছে? কিন্তু আপত্তির জায়গাটা অন্য জায়গায়। আপত্তির জায়গাটা হচ্ছে একটা বিচার প্রক্রিয়া চলাকালীন রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিচার চলছে। অযাচিতভাবে যখন তিনি বলেন গান্ধী পরিবারের বিরুদ্ধে তদন্ত করবেন, তখনই মনে হয় ল্যাংড়ামে আস কেন? রাজ্যের শিক্ষক দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে। দেখুন, তৃণমূলের হাজার বিরোধী আমরা, কিন্তু একজন বিচারপতি তার পর্যবেক্ষণমূলক মন্তব্যে যখন বলছেন যে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি উনি পারলে বাতিল করে দেবেন, তখনই প্রশ্ন জাগে ল্যাংড়ামে আস কেন? আসল ব্যাপারটা আমি এতটাও হালকাভাবে বলতে চাইছি না অঙ্কুর। যে কালচার ফেডারেল স্ট্রাকচারকে এবং এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগের যে আলাদা আলাদা যে ভাগ, এই স্ট্রাকচারটাকে নষ্ট করে দেওয়ার পক্ষে আমরা দেখেছি এই যে রঞ্জন গগৈ মডেল কিংবা এই গাঙ্গুলি মডেল। আসলে আমাদের আশঙ্কাটা, আমাদের আতঙ্কটা সেই জায়গায়, বিচার ব্যবস্থার কাঠামোটাকে ভেঙে চুরমার করে দিতে চাইছে আরএসএস সংঘ পরিবার বিজেপি। তীর্থঙ্কর মুখোপাধ্যায়, অভিজিৎ গাঙ্গুলির রায়গুলি যা দিয়েছেন সে ব্যাপারে মমতা ব্যানার্জি আজকে যেটা বললেন, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, এই সম্পর্কে মন্তব্য করা উচিত নয়। কারণ হচ্ছে ওনার বক্তব্যটার কোনো প্রাসঙ্গিকতাই নেই। মুখ্যমন্ত্রীকে এই কথা বলতে হচ্ছে, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো প্রাসঙ্গিকতা নেই। অভিজিৎ গাঙ্গুলির রায়গুলির ক্ষেত্রে আমাদের কোনো রকম বিরোধিতা নেই। সেই রায়গুলির মধ্যে অধিকাংশ আফেল্ট করেছে সুপ্রিম কোর্ট, সে ব্যাপারে কোনো প্রশ্ন নেই। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়বেন বিজেপিতে গিয়ে? পিএম কেয়ার ফান্ডের হিসাবের কি হলো? কোথায় যাবে? পিএম কেয়ার ফান্ডের ব্যাপারে কেন আরটিআই করা যায় না? এলআইসির হিন্দুস্তান বিল্ডিংয়ের যে ডিভ্যালুয়েশন করে 2 টাকা দেখানো হয়েছে, 52,000 কোটি টাকার সেখানে গন্ডগোল আছে, তা সেই ব্যাপারে কি হবে? এক ব্যাপক কেলেঙ্কারিতে যারা যুক্ত তাদের ব্যাপারে উনি বলতে পারবেন তো? দুর্নীতির বিরুদ্ধে লড়াই লড়বেন আদ্যন্ত সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দলের মধ্যে গিয়ে? লড়া যায় না। এবং গোটা ব্যবস্থার মধ্যে এই বিচারপতিদের মধ্যে একাংশ, যে খানউইলকার আর অনেক কিছু বলেছেন কংগ্রেসের, তার মধ্যে খানউইলকারও তো বড় একটা রায় দিয়েছে ওই মসজিদে বিতর্ক, ধর্মচর্চা ইত্যাদি। এই সমস্ত ক্ষেত্রে গেছে, অতীতেও বিচারকরা গেছেন, জাননি তা না। VR কৃষ্ণ আয়ারও তো অতীতে, আমার জন্মের আগে
সে কৃষ্ণ আর ওই জাকির হোসেনের বিরুদ্ধে সম্মিলিত বিরোধীদের প্রার্থী হয়েছে বামপন্থীদের পক্ষ থেকে, পরবর্তীকালে সরাসরি সিপিআইএমের সাথে আছে না, অনেকগুলো ঘটনা আছে, সেটার বড় ব্যাপার না। কথাটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি কি, দুর্নীতি বিরোধী লড়াই, সেক্ষেত্রে এই সেই লড়াই ভারতীয় জনতা পার্টি কখনো করা যায়? শুধু সলিল চৌধুরীর একটা লাইন না করলে খুব অন্যায় হবে আজকে। বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা, এই জনতা তৈরি থাকো, জগতের এই জনতার দরবারে তোমায় স্বাগত। দেখা যাক যারা শেষ তোমার কথা পর্যন্ত- বলছিল 41 বার স্টেট গভর্নমেন্টকে ফেলে দিয়েছে, 41 বার সাংবিধানিক ভাবে কোনো কোনো জায়গায় স্টেট গভর্নমেন্ট টপল করেছে, ফেডারেল স্ট্রাকচারের কথা কংগ্রেসের থেকে শুনতে হবে। দেখা যাক, তো সুতরাং সেক্ষেত্রে এত বড় শেষ কথা পর্যন্ত সেই যে federal যারা structure অনিতা হোক বা দেওয়ানের যাই কথা হোক, ভুলে যায়, যারা সেই CPM বিরোধী থেকে দলের তাদের কথা শুনতে যদি হবে। বলা হয়, তাদের করলে এই অনিতা দেওয়ানের তৃণমূলের ব্যাপারে কেস হয়েছে, তৃণমূলের মাঝখানে আগামী যেই কয়েকদিন আমরা ভারতবর্ষের দেখতে পাবো, এই প্রধানমন্ত্রী পরিযায়ী সমাজসেবীদের ইজ্জত ঘরের যারা জন্য যে সমস্ত আজকে পরিযায়ী ভারতবর্ষের সমাজসেবীরা প্রত্যেকটা আগামী মায়ের দিনে আবার মানুষের সেই যে দমবন্ধ আশীর্বাদ হয়ে তার এক থেকে দল আজকে ছেড়ে অন্য শুনতে দলে হবে। যাবেন আজকে কিনা আমরা ভারতবর্ষের জানি না, মানুষ তবে বিচার সেদিকে করবে। আমাদের অবশ্যই নজর একদম থাকবে। সঠিক এই কথা পরিযায়ী সমাজসেবীদের আর কতজনের দম বন্ধ হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আমাদের সঙ্গে ছিলেন আজকের এই আলোচনায় প্রীতম দত্ত, প্রদীপ্ত মুখোপাধ্যায়, অশোক ভট্টাচার্য, তীর্থঙ্কর মুখোপাধ্যায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন 7 দিন।